এক টাকা নয়, ২ টাকা নয়, পুরো ১৫০ কোটি টাকা চুরি করে। তাও আবার এশিয়ার সবচাইতে ভয়ঙ্কর সিকিউরিটি সিস্টেম ভেদ করে। যেখান থেকে এক গজ সুতা বের করা অসম্ভব, সেখান থেকে তারা পুরো ৩ টন টাকা সরিয়ে নেয়। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এটাকে সম্ভব করে দেখিয়েছে ২০১৪ সালে মুক্তি পাওয়া দ্য কন আর্টিস্ট মুভিতে। তাই বেশি কথা না বলে চলুন মুভি শুরু করা যাক। শুরুতে আমরা লিকে দেখি, যে কিনা একটি প্রাচীন মূর্তি ভেঙে ফেলে, যেটার দাম বাংলা টাকায় কয়েক কোটি টাকা ছিল। আর লি মূলত একজন আর্টিস্ট এবং চোর, যাকে আজ পর্যন্ত কোনো পুলিশ ধরতে পারেনি। ধরা তো দূরে থাক, তার ধারে কাছেও ঘেঁষতে পারেনি। আর সে যে মূর্তিটি ভেঙেছে, সেটা সে কিছুক্ষণ আগে চুরি করেছিল। তবে পালানোর সময় মূর্তিটি ২ টুকরো হয়ে যায়। তাই সে এখন এটার একটি ডুপ্লিকেট মূর্তি বানাবে। এর জন্যই মূর্তিটি সে পুরোপুরি ভেঙে ফেলে। আর এ হলো লির পার্টনার কিম গুইন। গুইন মূলত একজন ইঞ্জিনিয়ার। এছাড়াও সে অনেক ভালো বিধ্বংসী বোমা বানাতে পারে। তবে হ্যাঁ, তার একটি দুর্বলতাও আছে, আর সেটা হলো সে অল্পতেই ভয় পেয়ে যায়। এখানে লি এই ডুপ্লিকেট মূর্তিটি মিস্টার মিনের কাছে বিক্রি করবে। তবে গুইন বলে, না, তুই মিস্টার মিনকে কোনোভাবেই বোকা বানাতে পারবি না, সে ঠিকই ধরে ফেলবে। কিন্তু এরপরও লি মিস্টার মিনের কাছে আসে। আর মিস্টার মিন মূলত প্রাচীন মূর্তি নিলামে বিক্রি করে থাকে। তবে এখানে গুইনের ধারণাই ঠিক হয়। মিস্টার মিন মূর্তিটি দেখেই বুঝে ফেলে এটা একটি নকল মূর্তি। তাই সে সিকিউরিটিদের অ্যালার্ট করে দেয়। এটা বুঝতে পেরে গুইন তাড়াতাড়ি সব দরজা বন্ধ করে দেয়। কিন্তু লি এখানে মোটেও ভয় পায় না, বরং সে উল্টো মিস্টার মিনকে ব্ল্যাকমেল করে। কারণ মিস্টার মিন কিছুদিন আগেই একটি প্রাচীন মূর্তি বিক্রি করেছে, তবে সেটা একটি নকল মূর্তি ছিল। আর এই ব্যাপারে লি সবকিছুই জানতো। এর জন্য মিস্টার মিন এখানে লির কাছে ফেঁসে যায়। লি বলে, তুমি এই মূর্তিটি $৫,০০,০০০ বিক্রি করবে, যার মধ্যে তোমার ২০% কমিশন থাকবে। এখানে মিস্টার মিনের লির কথা মানা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে এখানে লির কাছে পুরোপুরি ফেঁসে যায়। এরপর আমরা ডিটেকটিভ গনকে দেখি। গং বিগত ৫ বছর ধরে মিস্টার চোকে গ্রেপ্তার করার চেষ্টা করছে। তবে সে কোনোভাবেই মিস্টার চোর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে পারে না। তাই সে আজ মিস্টার চোর অ্যাকাউন্টেন্ট ইউনের কথা মতো মিস্টার চোর জুয়েলারি শপে তল্লাশি করে। আর মিস্টার চোর অ্যাকাউন্টেন্ট ইউন মূলত ডিটেকটিভ গংয়েরই লোক ছিল। এখানে ইউন প্রচন্ড ভয়ে ছিল। তার ব্যাপারে যদি মিস্টার চো কোনো রকম টের পেয়ে যায়, তাহলে সে তাকে মেরে ফেলবে। কারণ মিস্টার চো অনেক ভয়ঙ্কর একজন গ্যাংস্টার ছিল, যার কাছে মানুষ মারা খুবই সাধারণ একটি বিষয় ছিল। এখানে গং মিস্টার চোর শপে তেমন কিছুই পায় না, যা দিয়ে সে মিস্টার চোকে গ্রেপ্তার করতে পারবে। এদিকে একটি গাড়ি ইউনের পিছু করছিল। পরে গাড়ি সিগন্যালে দাঁড়ালে মিস্টার চো এর লোকেরা ইউনের গাড়িতে হামলা করে। আর পরে দেখা যায় তাকে মেরে কনস্ট্রাকশন সাইডে উল্টো করে ঝুলিয়ে রাখে। আর এই হলো মিস্টার চো। মিস্টার চো এখানে তার অ্যাকাউন্টেন্টকে বলে, তুমি অনেক দিন ধরেই আমার এখানে কাজ করছো, তাই আমি ভাবছি তোমাকে এবার লম্বা ছুটি দেব। এটা বলেই তার অ্যাকাউন্টেন্টকে সিমেন্টের মধ্যে জীবিত দাফন করে দেয়। এদিকে লি জাল টাকা বানানোর চেষ্টা করে, যেটা সে কোনোভাবেই বানাতে পারছিল না। তাই গুইন কিছুটা বিরক্ত ছিল, কারণ এতে তাদের অনেক টাকা ইনভেস্ট হয়েছে। তবে এবার লি তার ছাপানো একটি নোট গুইনকে দেয়। নোটটি দেখে গুইন অবাক হয়ে যায়, কারণ এটা একদম আসল নোটের মতো ছিল। কিন্তু লি বলে, এটা সব দিক থেকেই ঠিক আছে, তবে এতে অ্যালকোহলের কিছুটা ঝামেলা আছে। তাই আমার মনে হয় আমাদের এই কাজটা ছেড়ে দেওয়া উচিত। তখন গুইন বলে, তোর কি মাথায় সমস্যা? এই কাজটা কেন ছাড়বি? নোটটা তো ঠিক মতোই হয়েছে। তবে লি গুইনকে ইগনোর করে ডেট করার কথা বলে এখান থেকে চলে যায়। এরপর আমরা মিস ওকে দেখি। মিস ও একটি আর্ট গ্যালারি খুলবে। এর জন্য তার ইনভেস্টরের প্রয়োজন ছিল। তাই তার ফ্রেন্ড তাকে লির সাথে পরিচয় করিয়ে দেয়, কারণ লি তার বিজনেসে ইনভেস্ট করতে রাজি আছে। এরপর লি গুইনের সাথে একটি জুয়েলারি শপ চুরি করার প্ল্যান করে। তবে এর জন্য প্রথমে তাদের একজন দক্ষ হ্যাকার প্রয়োজন। এরপর আমরা পার্ক জংবেকে দেখি, যে বয়সের দিক দিয়ে তো অনেক ছোট ছিল, তবে সে হ্যাকিং করার দিক দিয়ে ছিল খুবই দুর্ধর্ষ। তার কাছে যে কোনো সিস্টেম হ্যাক করা ছিল কাউকে মেইল করার মতো সহজ বিষয়। গুইন জংবের কাছে আসে, আর সে জংবেকে খুব ভালো করেই চিনত। তাই সে জংবেকে তাদের সাথে কাজ করার অফার দেয়। তবে এর জন্য তাকে আগে লির কাছে ইন্টারভিউ দিতে হবে। পরে দেখা যায় লি জংবেকে কোনো প্রকার প্রশ্ন করে না, শুধু তাকে অবজার্ভ করে। তাই জংবে কিছুটা বিরক্ত হয়ে বলে, এটা কোন ধরনের ইন্টারভিউ? তুমি সবসময় আমার পিছুই পড়ে আছো। লি বলে, আসলে তোর চেহারাটাই গাদ্দারের মতো।
এটা শুনে জংবে কিছুটা রেগে যায়। মূলত জংবে কিছুদিন আগেই তার এক বন্ধুকে ধোকা দিয়েছিল। তবে জংবের কথা হলো না, সে এমন কিছুই করেনি। লি বলে একজন গাদ্দার হতে হলে সর্বপ্রথম ভালো অভিনয় জানতে হবে। এটা শুনে জংবে রেগে এখান থেকে চলে যেতে চায়। তবে গুইন তাকে শান্ত করে। লি বলে, তুমি এত অল্পতেই যদি বিরক্ত হও তাহলে আমাদের সাথে বিজনেস কিভাবে করবে। পরে জংবে কিছুটা শান্ত হয়। এরপর তারা তাদের কাজ করার জন্য একটি সাইট দেখতে আসে। আর এ হলো টার্বো। টার্বো নিজেকে অনেক বড় গুন্ডা মনে করে, তবে সে মূলত একজন ব্রোকার। আর সে টুকটাক ধোকাধারি করে কোনো রকম চলে আর কি। যাই হোক, এখানে টার্বো এই জায়গাটি গুইনের কাছে ভাড়া দিতে চায়। তবে লি বুঝে ফেলে এই জায়গাটি টার্বোর না, বরং এটা গভর্নমেন্টের জায়গা। এখানে টার্বো লির কাছে ধরা পড়ে যায়। পরে লি বলে, তুই এর জন্য কিছু কমিশন পাবি, রাজি থাকলে বল। টার্বো প্রথমে লির সাথে পার্ট নেওয়ার চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। পরে লি যাওয়ার সময় টার্বোকে এই পুরো জায়গাটি সাফ করতে বলে যায়। টার্বো এখানে পুরোই বোকা হয়ে যায়। এরপর লির প্ল্যান মোতাবেক গুইন আর জংবে জুয়েলারি শপের আশেপাশের সিসি ক্যামেরা, শপের ভিতরের ক্যামেরাগুলো ভালোভাবে দেখে নেয়। গুইন বিটকেসের ভিতরে একটি বোমা সেট করে। জংবে লিখে বলে, এই পুরো জায়গাটিতে কফ সিকিউরিটি কোম্পানি সব সময় নজর রাখে, তাই তুমি যখন ওখানে যাবে আমি তখন সমস্ত ফুটেজ ডিলিট করে দিব। তবে এরপরও অনেক বড় একটি সমস্যা রয়ে যায়, আর সেটা হলো ভিআইপি রুম। কারণ ওখানেই হীরাগুলো রাখা আছে, তাই আগে তাদের ভিআইপি রুমের লকারটি দেখতে হবে। কারণ লকার খোলার জন্য লির কাছে শুধু 5 মিনিট সময় থাকবে, কিন্তু তারা ভিআইপি রুমে কিভাবে ঢুকবে? তবে এর জন্য লির কাছে আগে থেকেই একটি প্ল্যান ছিল। সে মিস ওর সাথে দেখা করে আর তাকে বলে, আচ্ছা আমি যে তোমার গ্যালারিতে ইনভেস্ট করব, তার বিনিময়ে তুমি আমার জন্য কি করবে? এটা বলে লি মিস ওর গলার নিচের দিকে তাকায়। মিস ও লির মতলব বুঝে ফেলে। সে বলে, তোমার নজর এখন কোথায় আছে? লি নামতা নামতা করে বলে, তুমি ভুল বুঝছো, আমি তোমার নেকলেস দেখতেছিলাম। মিস ও বলে, এটা আমার মা মারা যাওয়ার আগে আমার বাবা মাকে দিয়েছিল। লি বলে, তুমি কি জানো এটার দাম কয়েক কোটি টাকা? এটা শুনে মিস ও চমকে যায়, কারণ সে জানতো না এটার দাম এত হতে পারে। পরে লি মিস ওকে নিয়ে একটি জুয়েলারি শপে আসে। শপের ম্যানেজার ডায়মন্ডটি দেখে বুঝতে পারে এটা অনেক দামি একটি হীরা, তাই সে তাদেরকে ভিআইপি রুমে ইনভাইট করে। তখন লি কৌশলে তার কাছে থাকা বিটকেসটি সোফার নিচে রেখে দেয় আর ম্যানেজারকে বলে, আজ থাক, অন্য কোনো দিন আসবো। এরপর তারা এর থেকে কিছুটা দূর অন্য আরেকটি শপে আসে আর এখানের ম্যানেজারও হীরাটি দেখে অবাক হয়ে বলে, এটা সাধারণত শাহী পরিবারের কাছে থাকে, এত দামি হীরা আমি এর আগে কখনো দেখিনি। ম্যানেজারের কথা শুনে মিস ও অবাক হয়ে যায়। পরে ম্যানেজার তাদেরকে ভিআইপি রুমে ইনভাইট করে। তবে এবার লি ভিআইপি রুমে ঢোকে আর ভিতরে ঢুকেই সর্বপ্রথম সে লকারটি ভালোভাবে দেখে নেয়। এরপর আসার সময় মিস ও লিকে বলে, তুমি এখন আমার নেকলেসটি নিয়ে কি করতে চাও? লি বলে, আমি অতটাও খারাপ না, এটা তোমার মায়ের নেকলেস, তবে তোমায় আমাকে একটি ওয়াদা করতে হবে। মিস ও বলে, কিরকম ওয়াদা? লি বলে, পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি কখনোই আমাকে ভুল বুঝবে না। লির এই কথা শুনে মিস ও কিছুটা কনফিউজ হয়ে যায়। সে বুঝতে পারে না তার কি লিকে বিশ্বাস করা উচিত। এদিকে মিস্টার চোয়ের একজন দক্ষ চোরের প্রয়োজন ছিল, যে বর্তমান সময়ে পৃথিবীর সবচাইতে সিক্রেট লকার খুলতে পারবে। পরে মিস্টার চোয়ের বডিগার্ড হিজুয়ান তার লোকদের নিয়ে শহরের সমস্ত দক্ষ চোরদের ধরে আনে। তবে কেউ মিস্টার চোয়ের লকার খুলতে পারে না। এক এক করে অনেকেই চেষ্টা করে। এদিকে লি সেই ভিআইপি রুমের লকার দেখেই লকারের ডিটেল বের করে ফেলে। এরপর সে তার প্ল্যান মোতাবেক কাজ শুরু করে। গোয়েন প্রথমে মাতাল সেজে দোকানের শাটার ধরে টানাটানি করে, যার ফলে দোকানের অ্যালার্ম বেজে ওঠে। আর এটাই তারা চাচ্ছিল। গোয়েন যাওয়ার সময় দোকানের গ্লাসের সাথে একটি ছোট বোমা লাগিয়ে যায়। এদিকে দোকানের অ্যালার্ম বেজে ওঠায় পুলিশ সাথে সাথে চলে আসে। আর জংবে ক্যামেরা হ্যাক করে সব জায়গায় নজর রাখছিল। পরে জংবে সিগন্যাল দিলে লি সেই বিটকেসের বোমাটি অ্যাক্টিভ করে দেয়। তবে বিটকেসের ভিতর দিয়ে শুধু ধোঁয়া বের হয়। এরপর জংবে পুলিশের অকিটকির সিগন্যাল জ্যাম করে দেয় আর লি গ্লাসের বোমাটি ব্লাস্ট করে দেয়, যার ফলে ভিতরে ধোঁয়া বাইরে চলে আসে। আর ধোঁয়া দেখে পুলিশ ঘাবড়ে যায়। তারা মনে করে ভিতরে হয়তো আগুন লেগেছে। আর এই সুযোগে লি আর গুইন সেই দোকানের গ্লাস কেটে ভিতরে ঢুকে পড়ে আর ভিআইপি রুমের লকার স্ক্যান করে পিন নাম্বার বের করে দরজা খুলে ফেলে। লি প্রথমে ড্রিল মেশিন দিয়ে লকারে হোল করতে থাকে। তখনই দুইজন পুলিশ ড্রিল মেশিনের আওয়াজ শুনতে পায়, তাই তারা আওয়াজ শুনে তাদের দিকে আসতে থাকে। এটা দেখে জংবে তাদের সাবধান করে।
তবে লি থামে না, সে উল্টো মেশিনের স্পিড বাড়িয়ে দেয়। পুলিশ তাদের কাছাকাছি চলে আসে। এদিকে লির হোল করা হয়ে যায়। লি হোলের ভিতরে সেন্সর দেয় আর লকার খোলার চেষ্টা করে। পরে সে গুইনকে আগে চলে যেতে বলে। গুইন বাইরে এসে দেখতে পায় পুলিশ তাদের কাছাকাছি চলে এসেছে। তাই সে বুদ্ধি করে এখানে থাকা একটি গাড়ির গ্লাস ভেঙে দেয়, যার ফলে গাড়ির সেফটি অ্যালার্ম বেজে ওঠে। তাই পুলিশ আর ওদিকে না যেয়ে গাড়ির কাছে আসে আর গুইন লুকিয়ে এখান থেকে পালিয়ে যায়। ওদিকে লি অনেক চেষ্টার পর লকার খুলে ফেলে আর লকারের ভিতরে প্রচুর হীরা দেখতে পায়। এরপর তারা খুব সহজেই এখান থেকে পালিয়ে যায়। তবে এখানে মজার বিষয় হলো এই জুয়েলারি দোকানগুলো মিস্টার চো এর ছিল, কিন্তু মিস্টার চো এখানে খুশি হয়, কারণ মাত্র 5 মিনিটের মধ্যে তারা পুলিশকে বোকা বানিয়ে এম সিরিজের মতো লকার খুলে হীরাগুলো নিয়ে পালিয়ে গেছে। তাই মিস্টার চো তার বডিগার্ডকে বলে দেয়, যেভাবেই হোক ওদেরকে খুঁজে বের করো, কারণ ওদের কি আমার লাগবে। সে হিজুয়ানকে আরো বলে ওই হীরাগুলো অনেক দামি ছিল, তাই ওগুলো কেনার মতো ব্রোকার খুবই কম আছে। তাই তুমি প্রথমে ব্রোকারদের উঠিয়ে আনো। হিজুয়ান মিস্টার চোর কথা মতো সমস্ত ব্রোকারদের কিডন্যাপ করে। তবে এতে তারা লির ব্যাপারে কিছুই জানতে পারে না। এদিকে গংকে তার এক অফিসার বলে জুয়েলারি দোকানে চুরি হওয়ার পর সমস্ত ব্রোকার হঠাৎ করে গায়েব হয়ে গেছে। গং প্রথমে তার অফিসারের কথায় খুব একটা গুরুত্ব দেয় না। পরে অফিসার বলে ওই দোকানগুলো মিস্টার চো এর ছিল। এটা শুনে গং তাড়াতাড়ি তার অফিসারদের নিয়ে একটি মিটিং করে আর এখানে তারা জানতে পারে ব্রিফকেস থেকেই দোকানে আগুন লেগেছিল। তবে যেই দোকানে আগুন লেগেছে সেই দোকানে চুরি হয়নি, চুরি হয়েছে অন্য আরেকটি দোকানে। আর তখন তারা সমস্ত ক্যামেরা হ্যাক করে নিয়েছিল, তাই কোনো ফুটেজও পাওয়া যায়নি। গং বলে এটা কোনো সাধারণ চোরের কাজ না, তাই তোমরা ওখানকার 1 দিন আগে সিসিটিভি ফুটেজ চেক করো, কোনো না কোনো ক্লু অবশ্যই পাওয়া যাবে। ওদিকে টর্বো হীরাগুলো নিয়ে এক পুরনো ব্রোকারের কাছে আসে আর এর জন্য ব্রোকারকে কাস্টমার দেখতে বলে। পরে টর্বো যাওয়ার পর দেখা যায় এখানে আগে থেকে হিজুয়ান লুকিয়েছিল। হিজুয়ান তার লোকদের টর্বোকে ফলো করতে বলে। পরে টর্বোর পিছু করতে করতে হিজুয়ানের লোক লিদের দেখে ফেলে আর সে গোপনে সবার ছবি তুলে নেয়। এরপর লির সাথে মিস ওর ছবিও তুলে নেয়। পরে হিজুয়ান সবার বায়োডাটা বের করে আর মিস্টার চোকে সবার ব্যাপারে জানায়। মিস্টার চো লির ব্যাপারে জানার পর তার বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ পুলিশের নাকের ডগায় বসে এম সিরিজের মতো লকার খুলে তার এত দামি হীরা নিয়ে পালিয়ে গেল, অথচ ওর ব্যাপারে কেউ কিছুই জানে না। এদিকে গুইন জংবের কাছে জানতে চায় সে কি জুয়েলারি শপের ফুটেজগুলো ডিলিট করেছে কিনা। জংবে বলে হ্যাঁ, আমি ওটাই করছি। তখনই এখানে মিস্টার চো চলে আসে। গুইন মিস্টার চোকে দেখে ঘাবড়ে যায়। হিজওয়ান জংবের মোবাইলে দেখতে পায় সে ফুটেজ ডিলিট করার বদলে তার মোবাইলে ট্রান্সফার করছিল। পরে লি আসলে লিকেও আটকে ফেলে। মিস্টার চো লিকে অফার দেয় সে যেন তার হয়ে কাজ করে। তবে লি বলে না, আমি কারো আন্ডারে কাজ করি না। তখন মিস্টার চো সবাইকে আটকে রাখে। এদিকে মিস ও লিকে ফোন করছিল। এখন সে তো আর জানতো না লি এখন মহা বিপদে পড়ে গেছে। ওদিকে লিদের দীর্ঘ সময় আটকে রাখার পর মিস্টার চো আবারও তাদের কাছে জানতে চায় তারা তার হয়ে কাজ করবে কিনা। তখন গুইন বলে আমরা তো আপনার সাথে কাজ করতে চাই, তবে আমাদের আপনার সাথে কাজ করার মতো ট্যালেন্ট নেই। আমরা না জেনেই আপনার শপে চুরি করেছিলাম, তাই আমাদের ক্ষমা করে দিন। মিস্টার চো বলে বিজনেস চালানো অনেক টেনশনের বিষয়, বিশেষ করে চালাক লোকদের মেনটেন করা তো আরো কঠিন। কিছুদিন আগে ওখানে আমার অ্যাকাউন্টেন্ট বসেছিল, কিন্তু ও এখন সিমেন্টে দাফন হয়ে আছে। তাই আমি চাই না তোমাদের সাথেও এমন কিছু হোক। লি বলে আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন? পরে হিজওয়ান গুইনকে তার বোনের ছবি দেখায় আর জংবেকে তার বাবার ছবি দেখায় আর লিকে মিস ওর ছবি দেখায়। মানে মিস্টার চো তাদেরকে খুব শান্ত ভাষায় হুমকি দিচ্ছিল। পরে লি জানতে চায় তাদের কি করতে হবে। মিস্টার চো বলে তোমাদের মোট 150 কোটি টাকা চুরি করতে হবে, তাও আবার ক্যাশ। এত টাকার কথা শুনে সবাই চমকে যায়। লি জানতে চায় কোথা থেকে। মিস্টার চো বলে ইনচুয়ান কাস্টম থেকে। লি বলে এতে আমরা কি পাবো? মিস্টার চো বলে তোমাদের চুরি করা হীরা আর এর থেকে 5% কমিশন। গুইন লিকে হিসারা এতে রাজি হতে বারণ করে, তবে লি এতে রাজি হয়ে যায়। পরে আসার সময় গুইন লিকে বলে তোর মিস্টার চো এর প্রস্তাবে রাজি হওয়াটা ঠিক হয়নি। তুই কি জানিস না মিস্টার চো কতটা ভয়ঙ্কর? লি বলে আমি ভালো করেই জানি আমি কি করছি। ওদিকে গং সিসিটিভি ফুটেজে দেখতে পায় চুরি হবার 1 দিন আগে ওই জুয়েলারি দোকানের পাশের একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় লির হাতে একটি ব্রিফকেস ছিল। তবে এর 1 ঘন্টা পর লির হাতে আর সেই ব্রিফকেস ছিল না, তাই লির ওপর তাদের সন্দেহ হয়। পরে পার্কিং লটের সিসিটিভি ফুটেজ দেখে
লির গাড়ির নাম্বার দিয়ে তার বায়োডাটা বের করে ফেলে। এদিকে মিস্টার চো গুইনের কাছে ইনচুয়ান কাস্টমের ব্যাপারে জানতে চায়। গুইন বলে ইনচুয়ান কোরিয়ার প্রথম এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে সমস্ত মালামাল ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে থাকে। এছাড়া এখানে এশিয়ার সবচাইতে ভয়ঙ্কর সিকিউরিটি টিম কাজ করে থাকে, আর এখানে প্রত্যেক কন্টেইনার খুব ভালোভাবে চেক করা হয়। মিস্টার চো বলে সরকার 10 বছরের জন্য কাস্টম ডাইরেক্টর নিয়োগ দিয়ে থাকে। এরপর থেকে ওরা কাস্টম ফ্লাস্ট ফান্ড জমা করে রেখেছে, তবে এত টাকার ব্যাপারে কেউ কিছুই জানে না। এখন সরকারের কাছে 150 কোটি টাকা ক্যাশ আছে, যেটা খুব শিগগিরই ওখান থেকে সরিয়ে ফেলবে। তবে এর আগেই আমাদের কাজ সেরে নিতে হবে। এরপর মিস্টার চো লিকে একটি লকার দেখায়। মিস্টার চো বলে এটা ওই লকারেরই মডেল, যেটা তোমায় খুলতে হবে। এরপর হিজুয়ান তাদের বলে ওখানে সব সময় 4 জন আর্ম গার্ড প্যাট্রোলিং এ থাকে। এছাড়া আরো 50 আর্ম গার্ড ইমার্জেন্সির জন্য স্ট্যান্ড বাই রাখা আছে, যাদের ভিতরে আসতে মাত্র 10 মিনিট সময় লাগে। মিস্টার চো বলে এর মানে তোমরা লকার খুলে টাকা নিয়ে বের হতে মাত্র 10 মিনিট সময় পাবে। গুইন হিসাব করে দেখে 50 লক্ষর ওজন হয় 100 কেজি, তাহলে 150 কেজির ওজন হবে 3 টন। গুইন বলে না, এটা অসম্ভব। মিস্টার চো বলে এছাড়া ওখানে সব জায়গায় ক্যামেরা আর সেন্সর লাগানো আছে। জংবে বলে আমি বাইরের ক্যামেরাগুলো হ্যাক করতে পারবো, তবে ভিতরের ক্যামেরা হ্যাক করা কিছুটা কঠিন হবে। পরে লি বলে এছাড়াও আরেকটি বড় সমস্যা আছে। মনে করুন আমরা সব কিছু ম্যানেজ করে টাকা নিয়ে বের হলাম, কিন্তু এরপর আমাদের চেক পয়েন্ট পার হতে হবে। লি জংবের কাছে জানতে চায় সে কি চেক পয়েন্ট হ্যাক করতে পারবে। জংবে বলে হ্যাঁ, কিন্তু এর জন্য সময় লাগবে, যেটা তাদের কাছে খুবই কম ছিল। তখন মিস্টার চো একটি বুদ্ধি বের করে। তার চায়নায় পেপার কোম্পানি আছে, সে চায়না থেকে সবসময় কুপন ইনপুট করে থাকে। তাই সে প্ল্যান করে সে এই কুপনের মাধ্যমে চেক পয়েন্ট পার করবে। কুপনের জায়গায় এবার সে টাকা বাইরে নিয়ে আসবে। আর এই প্ল্যান লির কাছেও সহজ মনে হয়। এরপর মিস্টার চো জংবেকে আলাদা করে ডেকে আনে আর তাকে পুরো এক ব্যাগ ভর্তি টাকা দেয়, কারণ জংবে যে ধোঁকাবাজ ছিল এটা মিস্টার চো ভালো করেই জানতো। জংবের টাকাগুলো নিয়ে নেয়। বিনিময়ে জংবেকে লির উপর নজর রাখতে হবে। এদিকে লি মিস ওর সাথে দেখা করতে আসে। মিস ও তার গ্যালারি দুবাইয়ের এক মিউজিয়ামের সাথে শেয়ার করতে চায়, আর এই ব্যাপারে সে লির সাথে আলাপ করে। তখনই এখানে গং আসে আর লিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। যদিও লির বিরুদ্ধে প্রমাণ না থাকায় গং তাকে বেশি সময় আটকে রাখতে পারে না, তবে গং তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। লি বের হয়ে মিস ওকে ফোন করে, তবে মিস ও ফোন রিসিভ করে না, যেটা লির কাছে কিছুটা খারাপ লাগে। এখানে লি খানিকটা আপসেট হয়ে পড়ে। এরপর সে তার প্ল্যান শেয়ার করার জন্য মিস্টার চোকে এখানে আসতে বলে। পরে মিস্টার চো আসলে এখানে সব জায়গায় জংয়ের অফিসারদের দেখতে পায়। তাই মিস্টার চো হিজুয়ানকে তাড়াতাড়ি লিকে নিয়ে এখান থেকে বের হতে বলে, আর সে লিফট থামিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। হিজুয়ান এখানে লির উপর রেগে যায়। সে বলে পুলিশ এখানে কি করছে। লি বলে ওরা জুয়েলারির দোকানের চুরির ব্যাপারে তদন্ত করছে। হিজুয়ান বলে আমাদের প্রজেক্টের সমস্ত প্রমাণ প্যাক করো, 2 মিনিটের মধ্যে এখান থেকে বের হতে হবে। ওদিকে নিচে গং তার টিম নিয়ে চলে আসে, আর এদিকে লি আর হিজুয়ান সমস্ত ডকুমেন্ট প্যাক করতে থাকে। গং লির রুমের সামনে চলে আসে আর মাস্টার কি দিয়ে দরজা খুলে ফেলে, তবে গং ভিতরে কিছুই পায় না, কারণ লি অলরেডি এখান থেকে সমস্ত প্রমাণপত্র নিয়ে নিচে চলে গেছে। গং এর অফিসাররা পুরো রুম ভালোভাবে তল্লাশি করে। তখন তারা এখানে একটি গোপন রুম দেখতে পায়, যেটা দেখে গং পুরো অবাক হয়ে যায়। এরপর সে এখানে ক্যালেন্ডারে 14 তারিখে মার্ক করা দেখতে পায়, যার নিচে লেখা ছিল ইনচন কাস্টম। এদিকে মিস্টার চো লিকে বলে আমাদের কাস্টমে বোম ব্লাস্ট করতে হবে। লি বলে হ্যাঁ, এতে করে সবাই আগুন নিভাতে ব্যস্ত হয়ে পড়বে, আর এর ফাঁকেই আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। মিস্টার চো জানতে চায় তুমি ভিতরে কিভাবে ঢুকবে। লি বলে আমরা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের ফ্যাক্স নাম্বার ব্যবহার করে কাস্টমে নোটিশ জারি করবো যে তাদের এখানে ওয়াটার কোয়ালিটি ইন্সপেকশন হবে। এতে করে আমরা খুব সহজেই ভিতরে ঢুকতে পারবো আর আমাদের কাজ সেরে নিতে পারবো। এরপর গুইন বোমা তৈরির কাজে লেগে পড়ে। তখন মিস্টার চো সেফটির জন্য আরো 2টি বোমা বেশি বানাতে বলে। এরপর জংবে বলে যখন ব্লাস্ট হবে তখন সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠবে, আর কিছু সময় পর অ্যালার্ম নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা যদি অ্যালার্মের সাথে কিছু ঝামেলা করে দিই তাহলে অ্যালার্ম বাজতেই থাকবে। এতে করে তারা বুঝবে হয়তো সিস্টেমে কোনো সমস্যা হয়েছে, তাই তারা খুব একটা গুরুত্ব দিবে না। এরপর গুইন তাদের সিস্টেমে আমার ডিভাইস অ্যাক্টিভ করে দেবে। এতে করে তাদের সিস্টেম রিস্টার্ট করতে হবে, আর সিস্টেম রিস্টার্ট হতে 45 মিনিট সময় লাগবে, আর এই 45 মিনিটের মধ্যেই আমাদের কাজ সারতে হবে।
তবে এর আগে কাস্টমের ভিতরে বোমা রাখতে হবে। তো সব মিলিয়ে তাদের প্ল্যান মোটামুটি সেট। এখন শুধু যত তাড়াতাড়ি সম্ভব লিকে লকার খুলতে হবে। লি লকার খোলার প্র্যাকটিস করতে থাকে, তবে সে কোনোভাবেই লকার খুলতে পারে না। লি বলে, আমার আসলে প্র্যাকটিস করা মানায় না, আমি ফিল্ডেই ভালো করি। গুইন বলে, ফাও কথা বাদ দে, তুই লকার খোলার জন্য মাত্র 10 মিনিট সময় পাবি, যেটা আদৌ পর্যন্ত কেউ খুলতে পারেনি। আমাদের আসলে মিস্টার চো এর সাথে কাজ করাটাই ঠিক হচ্ছে না। এখানে লি বলে, তোর কি মনে হয় মিস্টার চো তার ওয়াদা রাখবে? কখনই না। ও টাকা পাওয়ার সাথে সাথে আমাদেরকে মেরে ফেলবে। তাই আমার কাছে একটি প্ল্যান আছে। মিস্টার চো যেহেতু তার কোম্পানির মাধ্যমে কোপনের জায়গায় টাকাগুলো বের করবে, তাই আমরা কাস্টমে কার্গো এক্সপোর্ট কোম্পানির নামে ফর্ম জমা দিব। আর মিস্টার চো এর কোম্পানির ইনফরমেশনের জায়গায় আমরা যদি আমাদের কোম্পানির ইনফরমেশন বদলে দিই, তাহলেই পুরো টাকা আমাদের হয়ে যাবে। এর জন্য লি অলরেডি নকল কোম্পানির সমস্ত কাগজপত্র রেডি করে রেখেছে। তবে এখানে জংবে তার কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে তাদের সমস্ত কথা শুনে ফেলে, যেটা সে পরবর্তীতে মিস্টার চোকে বলে দেয়। তাই মিস্টার চো এখানে ভিন্ন চিন্তা করে। তবে এই কাজের জন্য যেহেতু লিকে প্রয়োজন ছিল, তাই সে এখন লিকে কিছুই বলবে না। এদিকে লি মিস ওর সাথে দেখা করতে আসে, তবে মিস ও লিকে ইগনোর করে চলে যায়। পরে লি বলে, আমি তোমায় বলেছিলাম যা কিছু হোক না কেন তোমার আমার উপর বিশ্বাস রাখতে হবে। তবে মিস ও বলে, না, তুমি কোনো খারাপ কাজ করছো, তাই আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তখন লি বলে, তুমি কি জানো তোমার বাবার মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, বরং সেটা একটি মার্ডার ছিল। এটা শুনে মিস ও চমকে যায়। আর এখানে আমরা বুঝতে পারি লি মূলত মিস ওর বাবার শিষ্য ছিল। এছাড়া লির এই পৃথিবীতে মিস ওর বাবা ছাড়া আপন বলতে আর কেউ ছিল না, যাকে মিস্টার চো মেরে ফেলেছে। লি ড্রিঙ্ক আনার জন্য নিচে নামে। এরপর সে যখন ড্রিঙ্ক নিয়ে আসে, তখন সে মিস ওর বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখে। তবে এখানে এরপরও মিস ও লিকে বিশ্বাস করতে চায় না, কারণ শুরু থেকেই লি তাকে মিথ্যা বলে আসছে। এর জন্য লি তার কাছে ক্ষমাও চায়। তবুও মিস ও এখান থেকে চলে যায়। তখন আবার মিস্টার চো এর লোকেরা মিস ওকে কিডন্যাপ করে। এরপর ফাইনালি সেই দিন চলে আসে। মিস্টার চো প্রথমে তার আইডি দিয়ে ভিতরে ঢোকে। এরপর জংবে টেলিফোন কোম্পানির নাম ব্যবহার করে ভিতরে ঢোকে। পরে প্ল্যান মোতাবেক মিস্টার চো আর জংবে যার যার জায়গায় চলে আসে। জংবে তার ডিভাইস অন করে আর মিস্টার চো বোমাটি অ্যাক্টিভ করে দেয়। পরে এখানে এক ভয়াবহ বিস্ফোরণ হয়, যার ফলে সব জায়গায় হট্টগোল লেগে যায়। সবাই দিক বিদিক ছোটাছুটি করে, সাথে সাথে ফায়ার সার্ভিসও বেরিয়ে পড়ে। এরপর ইমার্জেন্সি স্কোয়াডের সাথে লি আর হিজওয়ান তার লোকদের নিয়ে ঢুকে পড়ে। একটা টিম যেখানে টাকা রাখা আছে সেখানে যায়, আরেকটা টিম মিস্টার চো এর ইম্পোর্ট করা কন্টেনার খুলে কুপনগুলো নষ্ট করতে থাকে, কারণ এই কুপনের জায়গায় তারা টাকাগুলো রাখবে। এরপর জংবে তার কাজ শুরু করে। সে সিস্টেমে ভাইরাস ছেড়ে দেয়, যার ফলে এখন তাদের সিস্টেম রিস্টোর করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তাই তারা সমস্ত সিস্টেম শাটডাউন করতে বাধ্য হয়। এখন লির কাছে মাত্র 45 মিনিট সময় আছে লকার খুলে টাকাগুলো সরানোর। হিজওয়ান প্রথমে গার্ডদের মেরে বেহুশ করে ফেলে। এরপর তারা লকারের কাছে আসে। এরপর লির কাজ শুরু হয়। ওদিকে সবাই সিস্টেম স্টার্ট হওয়ার অপেক্ষায় ছিল, আর বাইরে সবাই আগুন নিভাতে ব্যস্ত ছিল। লি প্রথমে লকারে একটি হোল করে, এরপর হোলের ভিতরে সেন্সর প্রবেশ করায়। ওদিকে গং তার টিম নিয়ে কাস্টমের দিকেই আসতেছিল। লি লকার খোলার চেষ্টা করতে থাকে। সবাই নজর লির উপরে ছিল, তবে লি এখানে ব্যর্থ হয়। সে লকার খুলতে পারে না। পরে সে আবারও চেষ্টা করে। সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকে। সে কোনোভাবেই হার মানতে রাজি না। আর ফাইনালি সে লকার খুলতে সক্ষম হয়। আর লকারের টাকা দেখে তাদের যেন খুশির ঠিকানা ছিল না। পুরো কন্টেনার ভর্তি টাকা ছিল। মিস্টার চো বলে, এখনই খুশি হলে হবে না, কারণ আমাদের হাতে শুধু 23 মিনিট সময় আছে। তাই তাড়াতাড়ি টাকাগুলো গাড়িতে ভরো আর কুপন আনা সেই কন্টেনার কাছে পৌঁছাও। ওদিকে গং তার টিম নিয়ে কাস্টমের ভিতরে ঢুকে পড়ে। মিস্টার চো বুঝতে পারে না গং এখানে কেন আসলো। লি প্রথমে গাড়িতে করে অর্ধেক টাকা নিয়ে যায়। এরপর বাকি অর্ধেক টাকা গাড়িতে ভরার সময় গং এখানে চলে আসে। মিস্টার চো তার লোকদের বলে দেয় ওদের ভিতরে ঢুকতে দাও, নয়তো ওর সন্দেহ হতে পারে। তাই মিস্টার চোর লোকেরা গেট খুলে দেয়। এদিকে লি তাড়াতাড়ি লুকিয়ে পড়ে
আর কয়েক সেকেন্ড হলেই গং তাদের দেখে ফেলতো। গং আশপাশটা ভালোভাবে দেখে, তবে সে এখানে কিছুই পায় না। ওদিকে আর মাত্র 3 মিনিট বাকি ছিল সিস্টেম রিস্টার্ট হতে। জংবে সবাইকে তাড়াতাড়ি করতে বলে। গং কিছু না পেয়ে এখান থেকে চলে যায়। লি সিগন্যাল পাওয়ার সাথে সাথে টাকা নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। আর ঠিক তখনই সিস্টেম রিস্টার্ট হয়ে যায়। সবাই এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওদিকে গং এখানকার পুরো জায়গা চেক করতে থাকে। লি তাড়াতাড়ি গাড়ি থেকে টাকা নামাতে থাকে। তখনই আবার একটি সোয়াট টিমের গাড়ি তাদের দিকেই আসতেছিল। এটা বুঝতে পেরে তারা তাড়াতাড়ি গাড়ির গেট আপ চেঞ্জ করে ফেলে আর সবাই লুকিয়ে পড়ে। কিন্তু লি লুকায় না, সে সবাইকে বাঁচানোর জন্য সোয়াট টিমের সামনে দিয়ে দৌড় দেয়। এতে করে সোয়াট টিম লিকে ধরার জন্য তার পিছে যায়। তবে এতে মিস্টার চো রেগে যায়, কারণ সে এখানে লির প্ল্যান বুঝে ফেলে। ওদিকে লি মুহূর্তেই তার পোশাক চেঞ্জ করে ফেলে আর সে সোজা কাস্টম অফিসে ঢুকে পড়ে, কারণ সে এখানে মিস্টার চো এর কোম্পানির ডকুমেন্টের জায়গায় তার কোম্পানির ডকুমেন্ট বদলে দিবে। কিন্তু সেটা আর করা হয় না, কারণ মিস্টার চো এখানে চলে আসে আর লিকে হাতে নাতে ধরে ফেলে। মিস্টার চো বলে, আমি জানি তুমি এসব আমাকে ফাঁসানোর জন্যই শুরু করেছিলে, কিন্তু কেন? মিস্টার বোর জন্য। লি বলে, তুই আগে বল, তুই কেন মিস্টার বোকে মেরেছিলি? পরে দেখা যায় সেদিন লি ড্রিঙ্ক আনার জন্য নিচে আসলে ঠিক তখনই হিজওয়ান উপরে যায় আর চো এর কথা মতোই হিজওয়ান মিস্টার বোকে মেরে উপর থেকে নিচে ফেলে দেয়, কারণ মিস্টার চো তাকে তার একটি কাজ করে দিতে বলেছিল, যেটা করতে মিস্টার বো রাজি হয় না। পরে মিস্টার চো বলে, সেদিন ও যদি আমার কাজটা করে দিত তাহলে ও আজও বেঁচে থাকতো। পরে সে যে মিস ওকে কিডন্যাপ করেছে এটা লিকে বলে দেয় আর সে লিকে বিটকেসের বোমাটি নিয়ে ব্লাস্টের জায়গায় যেতে বলে। এখানে লি মিস ওকে বাঁচানোর জন্য মিস্টার চো এর কথা শুনতে বাধ্য হয়। এরপর মিস্টার চো পুলিশকে বলে দেয় টেররিস্ট 268213 গাড়িতে আছে। ফলে সমস্ত পুলিশ লির পিছে পড়ে যায়। লি এখানে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, তবে সে কোনোভাবেই পালাতে পারে না। তাকে পুলিশ ঘিরে ফেলে। লি বোমের বিটকেসটি নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। গং লিকে স্যারেন্ডার করতে বলে, তবে লি স্যারেন্ডার করে না। সে উল্টো সমুদ্রে ঝাঁপ দিতে চায়। তখনই একজন লিকে শুট করে দেয়, তবে লিকে তারা আর দেখতে পায় না। তখন মিস্টার চো বিটকেসের বোমাটি অ্যাক্টিভ করে দেয়। সাথে সাথেই বিটকেসটি ব্লাস্ট হয়ে যায়, তবে পানিতে থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয় না। এরপর মিস্টার চো সবাইকে বলে দেয় লি পুলিশের গুলিতে মারা গেছে। এটা শুনে জংবে অনেক খুশি হয়, কারণ টাকার অংশীদার একজন কমে গেল। তখন গুইন জংবের উপর রেগে যায় আর তাকে এক ঘুষি মেরে বসে। জংবে গুইনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। গুইনের চিৎকার শুনে হিজওয়ান চলে আসে আর সে জানতে চায়, তুমি এটা কি করলে? জংবে বলে, ও একজন গাদ্দার। তাই হিজওয়ান আর বেশি কিছু বলে না। পরে জংবে গুইনকে এখানে রেখেই কন্টেনার আটকে দেয়। এরপর টাকা ভর্তি কন্টেনার মিস্টার চো এর গোডাউনে নিয়ে আসে। মিস্টার চো এখানে প্রচন্ড খুশি ছিল, তবে এখানে মজার বিষয় হলো মিস্টার চো টাকা চেক করলে বুঝতে পারে এখানে কোনো টাকা নেই। এখানে যা আছে তা সবই কুপন। পরে জংবে আর হিজওয়ানও চেক করে বুঝতে পারে এখানে সবই কুপন। তারা এখানে অনেকটা পাগলের মতো হয়ে যায়। তখন মিস্টার চোর কাছে লি ফোন করে। মিস্টার চো প্রচন্ড রেগে যায়। সে বলে, টাকা নিয়ে আমার কাছে চলে আয়, নয়তো আমি মেয়েটাকে মেরে ফেলবো। লি বলে, তোর ইচ্ছা, মেয়েটার কি হলো না হলো এতে আমার কিছুই যায় আসে না, তুই গ্রেপ্তার হওয়ার জন্য রেডি হ। তখন মিস্টার চো পুলিশের সাইলেন্স শুনতে পায়। হিজওয়ান তার লোকদের রেডি হতে বলে। ওদিকে গং এর কাছে মিস্টার চোকে গ্রেপ্তার করার ওয়ারেন্ট ছিল। আসলে লি গং এর কাছে একটি পার্সেল পাঠায়, যেখানে মিস্টার চো যে তার অ্যাকাউন্টেন্টকে মেরে সিমেন্টে দাফন করে রেখেছে এটা রেকর্ডিং ছিল। তাই এখন মিস্টার চোকে গ্রেপ্তার করার জন্য গং এর কাছে অনেক শক্ত প্রমাণ ছিল। গং গেট ভেঙে মিস্টার চোর অফিসে ঢুকে পড়ে। মিস্টার চো হাব ভাব বুঝতে পেরে গোপন দরজা দিয়ে এখান থেকে বেরিয়ে যায় আর হিজওয়ানকে মিস ওকে মেরে ফেলতে বলে। এদিকে জংবে মিস ওকে নিতে আসে, তবে মিস ও জংবের সাথে যেতে চায় না। তখন জংবে বলে, লি চেয়েছিল তুমি লির উপর বিশ্বাস রাখো। এটা শুনে মিস ও বুঝতে পারে জংবেকে হয়তো লি পাঠিয়েছে। জংবে খুব সাবধানে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, তবে হিজওয়ান তাদের ধরে ফেলে আর সে মিস ওকে শুট করতে চায়। ঠিক তখনই একজন অফিসার হিজওয়ানের পায়ে শুট করে। জংবে এই সুযোগে মিস ওকে নিয়ে বেরিয়ে আসে আর সে দেখতে পায় মিস্টার চো এখান থেকে পালিয়ে যাচ্ছে। জংবে সাথে সাথে লিকে এটা জানিয়ে দেয়। এদিকে গং ও মিস্টার চোকে দেখে ফেলে। এরপর লি মিস্টার চোকে ফোন করে।
মিস্টার চো জানতে চায় সে এসব কিভাবে করলো। পরে মূল ঘটনা দেখানো হয়। আসলে তখন টর্বো লির উপর নকল গুলি দিয়ে শুট করেছিল, আর টর্বো তার লোকদের নিয়ে আগে থেকেই সোয়াট টিম সেজে এখানে উপস্থিত ছিল। এরপর হিজওয়ান যখন সবাইকে নিয়ে লুকিয়েছিল, এই ফাঁকে টর্বো লির কথা মতো তার টাকা ছাপানোর মেশিন দিয়ে উপরের বান্ডিলগুলোতে কুপনের মতো প্রিন্ট দিয়ে দেয়। তবে এই প্রিন্ট এমন অ্যালকোহল দিয়ে দেওয়া হয় যেটা তৎক্ষণিক দেখা যায় না, তবে বাতাস লাগার সাথে সাথে সেটা ভেসে ওঠে, আবার পানি পেলে সেটা মুছে যায়। তাই মিস্টার চোর গোডানে যেই কুপনগুলো আছে সেগুলো মূলত আসল টাকা। পরে পুলিশ দেখলেও বুঝতে পারে এগুলো সবই কুপন, তাই তারাও খুব একটা গুরুত্ব দেয় না। এরপর এখানে সিএসআই সেজে জংবে আর গুইন আসে। আসলে জংবে শুরু থেকে লির কথা মতো কাজ করছিল, যাতে করে তারা মিস্টার চোকে ফাঁসাতে পারে। আর তখন জংবে গুইনকে ছুরি মারেনি, বরং গুইন তখন অভিনয় করে, যাকে পরবর্তীতে টর্বো কন্টেইনার খুলে বের করে। এরপর জংবে আর গুইন মিস্টার চোয়ের গোডাউন থেকে টাকার কন্টেইনার নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। আর সব কথা শুনে মিস্টার চো লির উপর প্রচন্ড রেগে যায়, তবে তার রাগ হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। এরপর লি তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর সোজা মিস্টার চোর গাড়ির সাথে টক্কর মেরে দেয়। এতে করে মিস্টার চো কিছুটা আহত হয়। এখানে লির সুযোগ থাকা সত্ত্বেও মিস্টার চোকে মারে না, বরং তাকে এই অবস্থায় রেখেই এখান থেকে চলে যায়। পরে গং এসে মিস্টার চোকে গ্রেফতার করে, আর সে যে তার অ্যাকাউন্টেন্টকে মেরেছিল সেই লাশ তার কনস্ট্রাকশন সাইট থেকে উদ্ধার করে। মানে মিস্টার চো এবার আর রক্ষা পাবে না। এদিকে সেই প্রিন্ট করা টাকায় পানি লাগার সাথে সাথে প্রিন্টগুলো মুছে যায়। এটা দেখে তাদের যেন খুশির ঠিকানা ছিল না। ওদিকে লি মিস ওর কাছে পুরো এক ব্যাগ ভর্তি টাকা পাঠায়, যার মধ্যে তার বাবার ফটোও ছিল। মিস ও বুঝতে পারে এই টাকাগুলো লি তার কাছে পাঠিয়েছে। এদিকে তাদের কাছে এখন টাকা আর টাকা, পুরো 150 কোটি টাকা। সবাই খুশিতে মাতোহারা। বন্ধুরা, আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া রইল।